হাসপাতালের নির্জন করিডোরে যখন শুধু আমরা দুজন অপেক্ষা করছিলাম, শ্বশুরজি হঠাৎ আমার কপালে একটা চুমু দিলেন এবং বললেন, আজ রাতের পর তুমি আর আগের মতো থাকতে পারবে না। গত সপ্তাহে আমার ছোট বোনের অ্যাক্সিডেন্ট হয়। আমরা সবাই হাসপাতালে ছুটে গেলাম। রাত 2টার সময় ডাক্তার বললেন অপারেশন হবে। আমার স্বামী বাইরে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। শ্বশুরজি আমার সাথে করিডোরে বসে রইলেন। চারপাশে মৃত্যুর মতো নীরবতা, শুধু দূরে অ্যাম্বুলেন্সের শব্দ। তিনি হঠাৎ আমার হাত ধরলেন, বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তার দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত চাউনি। কিছুক্ষণ পর তিনি উঠে দাঁড়ালেন, বললেন, চলো একটু হেঁটে আসি, এখানে বসে থাকলে আরও টেনশন লাগবে। আমরা হাসপাতালে ছাড়ে গেলাম। শীতল বাতাস বইছিল। তিনি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে বললেন, জীবন কত ছোট তাই না? যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে। আমি মাথা নাড়লাম। তিনি আমার দিকে ঘুরলেন, বললেন, তাই আমি আর অপেক্ষা করতে চাই না। আমি বুঝতে পারলাম না কি বলছেন। তিনি আমার কাছে এসে ফিসফিস করে বললেন, তুমি জানো, আমি প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে লাল শাড়ি পরে, আমার শ্বাস বন্ধ হয়ে এলো। তিনি চালিয়ে গেলেন, আমি চুপ করেছিলাম কারণ তুমি আমার ছেলের বউ, কিন্তু আজ এই হাসপাতালে মৃত্যুকে এত কাছ থেকে দেখে বুঝলাম জীবন অনিশ্চিত। তিনি আমার 2 হাত ধরে বললেন, আমি তোমাকে চাই, শুধু একবার বলো তুমি রাজি আছো কিনা। আমরা এই শহর ছেড়ে চলে যাব, নতুন পরিচয় বিয়ে করব। আমার সব সঞ্চয় তোমার। আমার ভেতরে এক ঝড় বয়ে গেল। মনে মনে একটা তীব্র আকর্ষণ অনুভব করলাম, যা আমি কখনো স্বীকার করিনি। কিন্তু মুখে কাঁপা গলায় বললাম, বাবা, এটা ঠিক না। আমি কিভাবে এমন করতে পারি? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেনগুপ্তা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেনগুপ্তা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান। রাহুল 17 বছর বয়সী, কলেজে পড়ে। পিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের সবার জীবন ছিল খুবই স্বাভাবিক, যতক্ষণ না সেই ভয়াবহ রাতটা এসে আমার পুরো জীবনটাকে ওলটপালট করে দিল। গত সপ্তাহে আমার ছোট বোনের অ্যাক্সিডেন্ট হয়। আমরা সবাই হাসপাতালে ছুটে গেলাম। রাত 2টোর সময় ডাক্তার বললেন অপারেশন হবে। আমার স্বামী বাইরে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। শ্বশুরজি আমার সাথে করিডোরে বসে রইলেন। চারপাশে মৃত্যুর মতো নীরবতা, শুধু দূরে অ্যাম্বুলেন্সের শব্দ। তিনি হঠাৎ আমার হাত ধরলেন, বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তার দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত চাউনি। কিছুক্ষণ পর তিনি উঠে বাড়ালেন, বললেন, চলো একটু হেঁটে আসি, এখানে বসে থাকলে আরও টেনশন লাগবে। আমরা হাসপাতালের ছাদে গেলাম। শীতল বাতাস বইছিল। তিনি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে বললেন, জীবন কত ছোট তাই না? যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে। আমি মাথা নাড়লাম। তিনি আমার দিকে ঘুরলেন, বললেন, তাই আমি আর অপেক্ষা করতে চাই না। আমি বুঝতে পারলাম না কি বলছেন। তিনি আমার কাছে এসে ফিসফিস করে বললেন, তুমি জানো, আমি প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে লাল শাড়ি পরে। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। তিনি চালিয়ে গেলেন, আমি চুপ করেছিলাম কারণ তুমি আমার ছেলের বউ, কিন্তু আজ এই হাসপাতালে মৃত্যুকে এত কাছ থেকে দেখে বুঝলাম জীবন অনিশ্চিত। তিনি আমার 2 হাত ধরে বললেন, আমি তোমাকে চাই, শুধু একবার বলো তুমি রাজি আছো কিনা। আমরা এই শহর ছেড়ে চলে যাব, নতুন পরিচয় বিয়ে করব। আমার সব সঞ্চয় তোমার। আমার ভেতরে এক ঝড় বয়ে গেল। মনে মনে একটা তীব্র আকর্ষণ অনুভব করলাম, যা আমি কখনো স্বীকার করিনি। কিন্তু মুখে কাঁপা গলায় বললাম, বাবা, এটা ঠিক না। আমি কিভাবে এমন করতে পারি? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেনগুপ্তা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেনগুপ্তা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পিয়া। রাহুল 17 বছর বয়সী, কলেজে পড়ে। পিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়।
আমাদের সবার জীবন ছিল খুবই স্বাভাবিক, যতক্ষণ না সেই ভয়াবহ রাতটা এসে আমার পুরো জীবনটাকে ওলটপালট করে দিল। আমার ছোট বোন রিয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার শ্বশুর মানিকবাবু আমার প্রতি কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। তার বয়স ছিল ৬৫ বছর, কিন্তু দেখতে ৫০ বছরের মতো লাগত। লম্বা সুগঠিত শরীর, ধপধপে সাদা চুল আর দাড়ি। চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে যার দিকে তাকাতেন সে অস্বস্তি বোধ করত। সেই রাতে হাসপাতালের ছাদে তিনি আমার কাছে তার মনের কথা বললেন। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু তারপরেই তিনি এমন একটা কথা বললেন যা শুনে আমার মাথা ঘুরে গেল। তিনি বললেন, তুমি জানো না আমি আসলে কে? আমি যা তুমি দেখছো তার চেয়ে অনেক বেশি কিছু। আমি জিজ্ঞেস করলাম, মানে? আপনি কি বলতে চাইছেন? তিনি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো আমার আসল নাম মানিকবাবু নয়? আমার আসল নাম মানিকরত্ন সিংহ। আমি একজন প্রত্নতত্ত্ববিদ ছিলাম। ৪০ বছর আগে একটা প্রাচীন মন্দির আবিষ্কার করেছিলাম যেখানে লুকিয়েছিল অসংখ্য ধনসম্পদ। কিন্তু সেই ধন নিয়ে ফেরার পথে আমার দলের সবাই মারা যায়, শুধু আমি বেঁচে ফিরি। আমি হতবাক হয়ে গেলাম। তিনি চালিয়ে গেলেন, সেই মন্দিরে একটা অভিশাপ ছিল, যে ধন সেখান থেকে নিয়ে আসবে তার পরিবারে বিপদ আসবে। আমি তখন যুবক ছিলাম, বিশ্বাস করিনি। কিন্তু ফিরে আসার পর আমার প্রথম স্ত্রী মারা যান। তারপর আমার ছেলে, মানে তোমার স্বামীর বড় ভাই, অদৃশ্য হয়ে যায়। সেই থেকে আমি বুঝলাম অভিশাপটা সত্যি। আমার গা শিউরে উঠল। তিনি বললেন, তোমার ছোট বোনের অ্যাক্সিডেন্ট কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা সেই অভিশাপের ঔষ, এবং পরবর্তী টার্গেট হচ্ছে তুমি। আমি কাঁপতে কাঁপতে বললাম, কি বলছেন? এসব কি সত্যি? তিনি মাথা নাড়লেন, বললেন, আমি তোমাকে এই শহর থেকে নিয়ে যেতে চাই, কারণ এখানে থাকলে তুমি বিপদে পড়বে। যে কথা আমি আগে বলেছিলাম সেটা আসলে একটা টেস্ট ছিল। আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা বিশ্বস্ত। আর তুমি পাশ করেছ, তুমি নৈতিকতা বজায় রেখেছ। আমি বুঝতে পারছিলাম না কি ভাবতে হবে। তিনি বললেন, এখন আমাকে বিশ্বাস করো, আমরা একসাথে সেই মন্দিরে যাব এবং অভিশাপ ভাঙার উপায় খুঁজব। কিন্তু এর জন্য তোমাকে আমার সাথে আসতে হবে। তোমার স্বামী বা বাচ্চারা জানতে পারবে না, কারণ এই অভিশাপ শুধু পরিবারের মহিলাদের টার্গেট করে। আমার মন বলছিল এটা পাগলামি, কিন্তু আমার বোনের অবস্থা দেখে আমার ভয় হচ্ছিল। তিনি বললেন, তুমি যদি না আসো তাহলে তোমার মেয়ে পিয়া পরবর্তী শিকার হবে। আমি মিথ্যা বলছি না, আমার কাছে প্রমাণ আছে। তিনি হাত থেকে পুরনো একটা ডায়েরি বের করলেন। সেখানে লেখা ছিল বিভিন্ন তারিখ এবং ঘটনা। আমি দেখলাম প্রতিটা তারিখে পরিবারের কোনো না কোনো মহিলার মৃত্যু বা দুর্ঘটনার উল্লেখ আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শেষ এন্ট্রিতে লেখা ছিল, পরবর্তী মিতালি সেনগুপ্তা, তারিখ 28 অক্টোবর। আজকে তারিখ ছিল 26 অক্টোবর, মানে আমার কাছে মাত্র 2 দিন সময় ছিল। আমি ভয় কাঁপতে শুরু করলাম। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, ঘাবড়াও না, আমি তোমাকে বাঁচাবো। কিন্তু তার জন্য আমাদের আজই রওনা দিতে হবে। সেই মন্দির এখান থেকে 700 কিলোমিটার দূরে, পূর্ব ইন্ডিয়ার এক গভীর জঙ্গলে। আমি বললাম, কিন্তু আমি কিভাবে যাব? আমার স্বামী, বাচ্চারা? তিনি বললেন, তুমি বলবে তোমার এক বন্ধু অসুস্থ, তাকে দেখতে কলকাতা যাচ্ছি। আমি বলবো এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আমরা আলাদা আলাদা যাব, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হব। আমি ভাবতে থাকলাম, একদিকে আমার পরিবার, অন্যদিকে আমার জীবন এবং আমার মেয়ের নিরাপত্তা। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। আমি বললাম, ঠিক আছে, আমি যাব। পরের দিন সকালে আমি দেবাশিসকে বললাম, আমার স্কুলের বন্ধু সমা খুব অসুস্থ, তাকে দেখতে কলকাতা যাচ্ছি। দেবাশিস বিশ্বাস করল। মানিকবাবু তার ছেলেকে বললেন, এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন। আমরা দুজনে আলাদা আলাদা ট্রেনে চড়লাম। মানিকবাবু আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিলেন, যেটা দিয়ে আমরা যোগাযোগ রাখব। আমি ট্রেনে বসে ভাবছিলাম, আমি ঠিক কাজ করছি কিনা। ট্রেন চলতে চলতে সন্ধে হয়ে গেল। আমি একটা ছোট্ট স্টেশনে নামলাম, যার নাম ছিল রানীগঞ্জ জাংশন। স্টেশনের বাইরে মানিকবাবু একটা পুরনো জিপ নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি জিপে উঠলাম। তিনি বললেন, এখান থেকে আমাদের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, রাস্তা খুবই খারাপ, প্রস্তুত থেকো। জিপ চলতে শুরু করল। চারপাশে ঘন জঙ্গল, কোনো মানুষের চিহ্ন নেই, শুধু পাখির ডাক আর গাছের পাতার খসখস শব্দ। আমার মন খারাপ হতে লাগলো। আমি ভাবলাম, আমি কি করছি? কিন্তু আমার মেয়ের মুখ মনে পড়তেই সাহস পেলাম। প্রায় 3 ঘন্টা চলার পর আমরা একটা পুরনো বাংলোর সামনে এসে থামলাম। মানিকবাবু বললেন, এখানে আমরা রাত কাটাবো, কাল সকালে মন্দিরের দিকে রওনা হব। বাংলোটা দেখতে ভয়ঙ্কর লাগছিল। ভাঙা দরজা, ভাঙা জানালা। ভেতরে ঢুকতেই একটা বাঁশি গন্ধ পেলাম। মানিকবাবু একটা মোমবাতি জ্বালালেন। ম্লান আলোয় দেখলাম ঘরের ভেতর পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি বললেন, এই বাংলো ছিল আমার দলের বেস ক্যাম্প 40 বছর আগে। এখানে থেকেই আমরা মন্দির খুঁজতে যেতাম। শেষবার যখন আমি এখানে এসেছিলাম তখন আমার সাথে 5 জন সঙ্গী ছিল। ফিরে এসেছিলাম শুধু আমি একা। আমি জিজ্ঞেস করলাম, তারা কিভাবে মারা গেল? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, মন্দিরে ঢুকতে সময় নানা ধরনের ফাঁদ ছিল।
একজন বিষাক্ত তীরের আঘাতে মারা গেল, আরেকজন গভীর গর্তে পড়ে মারা গেল। বাকি ৩ জন, তাদের মৃত্যু আরও ভয়ঙ্কর ছিল। তারা অভিশাপের শিকার হয়েছিল। তাদের শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়ে তারা শুকিয়ে মারা গিয়েছিল। আমার গা শিউড়ে উঠল। তিনি বললেন, তাহলে আমরা এখন কি করব? আমরাও তো মারা যেতে পারি। তিনি মাথা নাড়লেন, বললেন, না, আমি এবার প্রস্তুত। আমার কাছে মন্দিরের পুরো ম্যাপ আছে। আমি জানি কোথায় কোন ফাঁদ আছে। আমি জানি অভিশাপ ভাঙার উপায়ও। তিনি একটা পুরনো চামড়ার ব্যাগ থেকে একটা ছেঁড়া কাগজ বের করলেন। সেখানে হাতে আঁকা একটা ম্যাপ ছিল। তিনি বললেন, এই ম্যাপ অনুসরণ করে আমরা মন্দিরের গর্ভগৃহে পৌঁছাতে পারব। সেখানে একটা প্রাচীন মূর্তি আছে। তার সামনে একটা বিশেষ পুজো করতে হবে, তবেই অভিশাপ ভাঙবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু পুজো করার জন্য কি কি লাগবে? তিনি বললেন, একজন পবিত্র মহিলার রক্ত। তুমি পবিত্র, কারণ তুমি পরিবারের প্রতি বিশ্বস্ত। তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলে। তোমার রক্তই পারবে এই অভিশাপ ভাঙতে। আমি চমকে উঠলাম। আমি বললাম, মানে আমার রক্ত দিতে হবে? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু বেশি না, শুধু কয়েক ফোঁটা। এতে তোমার কোনো ক্ষতি হবে না। আমি একটু ভয় পেলাম, কিন্তু রাজি হলাম। মানিকবাবু তারপর রান্নার ব্যবস্থা করলেন। তিনি সাথে করে শুকনো খাবার এনেছিলেন। আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। রাতে ঘুমাতে গিয়ে আমার অনেক চিন্তা হচ্ছিল। আমি ভাবছিলাম, আমার পরিবার এখন কি করছে? দেবাশিস কি ভাবছে? আমি কোথায়? বাচ্চারা কি আমার জন্য মিস করছে? কিন্তু তারপরই আমার মনে হলো, আমি তাদের জন্যই তো এটা করছি, তাদের বাঁচানোর জন্য। পরের দিন খুব ভোরে ঘুম ভাঙল। মানিকবাবু তখনই উঠে গিয়েছিলেন এবং জিপ তৈরি করছিলেন। আমরা দুজনে চা বিস্কুট খেয়ে রওনা হলাম। জিপ প্রায় ২ ঘন্টা চলল। তারপর রাস্তা শেষ হয়ে গেল। মানিকবাবু বললেন, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, প্রায় ৫ কিলোমিটার। আমরা হাঁটা শুরু করলাম। জঙ্গল ক্রমশ আরও ঘন হতে লাগল। গাছের ডালপালা এত বেশি ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছাচ্ছিল না। চারপাশে অন্ধকার। মানিকবাবু একটা টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, সাবধান, এখানে বন্য পশু থাকতে পারে, শব্দ করো না। আমরা খুব ধীরে ধীরে এগোতে লাগলাম। হঠাৎ একটা গর্জন শোনা গেল। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। মানিকবাবু বললেন, বাঘ, কিন্তু দূরে আছে, চিন্তা করো না। আমরা আরও কিছু দূর গিয়ে একটা বড় পাথরের দেওয়াল দেখতে পেলাম। মানিকবাবু বললেন, এই তো মন্দিরের বাইরের দেওয়াল। দেওয়ালটা খুব উঁচু ছিল, প্রায় ২০ ফুট। তার গায়ে প্রাচীন লিপি খোদাই করা। মানিকবাবু সেই লিপি পড়তে শুরু করলেন। তিনি বললেন, এখানে লেখা আছে যে এই মন্দিরে প্রবেশ করবে তাকে ৩টি পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা হল সাহসের, দ্বিতীয় পরীক্ষা হল বুদ্ধির, তৃতীয় পরীক্ষা হল ত্যাগের। আমি জিজ্ঞেস করলাম, এই পরীক্ষাগুলো কি? তিনি বললেন, আমি জানি না, আমাকে ভেতরে গিয়ে বুঝতে হবে। আমরা দেওয়াল ঘেঁষে হাঁটতে লাগলাম এবং একটা ছোট্ট দরজা খুঁজে পেলাম। দরজাটা আধ খোলা ছিল। মানিকবাবু ঠেলে খুললেন। ভেতরে ঢুকতেই একটা দীর্ঘ করিডোর দেখা গেল। করিডোরের দুপাশে পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, প্রতিটা মূর্তির হাতে অস্ত্র। মানিকবাবু বললেন, এগুলো পাহারাদার মূর্তি, এরা নড়াচড়া করে না, কিন্তু এদের চোখ এড়িয়ে যাওয়া খুবই কঠিন। আমি জিজ্ঞেস করলাম, মানে? তিনি বললেন, এদের চোখে বিশেষ রত্ন বসানো আছে। সেগুলো আসলে ফাঁদের সেন্সার। যদি কেউ ভুল পথে হাঁটে তাহলে দেওয়াল থেকে বিষাক্ত তীর বেরিয়ে আসবে। আমার ভয় লাগতে শুরু করল। মানিকবাবু ম্যাপ দেখে সাবধানে এগোতে লাগলেন। তিনি বললেন, আমার পেছন পেছন এসো, যেখানে আমি পা রাখছি ঠিক সেখানেই পা রাখবে। আমরা খুব ধীরে ধীরে এগোতে লাগলাম। হঠাৎ মানিকবাবুর পা একটা পাথরের ওপর পড়ল এবং সাথে সাথে দেওয়াল থেকে একটা তীর বেরিয়ে এলো। কিন্তু তিনি দ্রুত সরে গেলেন এবং তীরটা তার কান স্পর্শ করে চলে গেল। তিনি বললেন, দেখলে, এই ধরনের ফাঁদ সব জায়গায় আছে, খুব সাবধানে চলতে হবে। প্রায় ১৫ মিনিট সাবধানে হাঁটার পর আমরা করিডরের শেষে পৌঁছালাম। সেখানে একটা বড় হলঘর। হলঘরের মাঝখানে একটা বড় পাথরের টেবিল। টেবিলের ওপর একটা প্রাচীন বই রাখা আছে। মানিকবাবু বললেন, এটা প্রথম পরীক্ষা, সাহসের পরীক্ষা। তিনি বইটা খুললেন। বইয়ে লেখা ছিল, যে সত্য জানতে চায় তাকে অন্ধকারের মুখোমুখি হতে হবে। ৩টে দরজা আছে। একটা দরজার পেছনে আছে পথ, বাকি দুটোর পেছনে আছে মৃত্যু। তুমি কোনটা বেছে নেবে? আমরা তাকিয়ে দেখলাম হলঘরের ৩ দিকে ৩টে দরজা। প্রতিটা দরজা দেখতে একই রকম, কোনো চিহ্ন নেই। মানিকবাবু বললেন, এটা একটা মানসিক পরীক্ষা, এখানে বুদ্ধি নয়, সাহস পরীক্ষা করা হয়।
আমাদের বিশ্বাস করে একটা দরজা বেছে নিতে হবে। আমি বললাম, কিন্তু কিভাবে বুঝব কোনটা সঠিক? তিনি বললেন, আমরা বুঝতে পারবো না, আমাদের শুধু বিশ্বাস করতে হবে। তুমি কোনটা বেছে নেবে? আমি 3টে দরজার দিকে তাকালাম। প্রথম দরজা ছিল বাম দিকে, কালো পাথরের তৈরি। দ্বিতীয় দরজা ছিল মাঝখানে, সাদা পাথরের তৈরি। তৃতীয় দরজা ছিল ডান দিকে, লাল পাথরের তৈরি। আমি না জানি কেন মাঝখানের সাদা দরজার দিকে আকৃষ্ট হলাম। আমি বললাম, মাঝখানেরটা। মানিকবাবু মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, আমরা ওটা খুলব, প্রস্তুত থেকো। তিনি ধীরে ধীরে সাদা দরজার দিকে এগিয়ে গেলেন এবং হাতল ধরে জোরে টেনে খুললেন। দরজা খুলতেই একটা ঝকঝকে আলো বেরিয়ে এলো। আমরা চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি দরজার পেছনে আরেকটা সিঁড়ি, যা নিচের দিকে নেমে গেছে। মানিকবাবু হাসলেন, বললেন, তুমি ঠিক বেছেছ, চলো। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়িটা খুব লম্বা ছিল। প্রায় 10 মিনিট নামার পর আমরা একটা ভূগর্ভস্থ গুহায় পৌঁছালাম। গুহার মধ্যে একটা ছোট্ট নদী বইছে, পানি একদম স্বচ্ছ। মানিকবাবু বললেন, এটা দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা। গুহার ওপারে আরেকটা দরজা দেখা যাচ্ছে, কিন্তু কোনো সেতু নেই, শুধু পানির মধ্যে কয়েকটা পাথর দেখা যাচ্ছে। মানিকবাবু বললেন, আমাদের এই পাথরগুলোর ওপর দিয়ে হেঁটে ওপারে যেতে হবে। কিন্তু সব পাথর নিরাপদ নয়, কিছু পাথর নকল, মানে সেগুলো পানির ওপর ভাসছে। যদি কেউ সেই পাথরের ওপর পা দেয়, তাহলে সে পানিতে ডুবে যাবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কিভাবে বুঝব কোনটা আসল পাথর? তিনি বললেন, আসল পাথরগুলোর ওপর শ্যাওলা জমে আছে, নকল পাথরগুলো একদম পরিষ্কার। আমরা খুব সাবধানে দেখতে লাগলাম। সত্যিই কিছু পাথরের ওপর সবুজ শ্যাওলা দেখা যাচ্ছে। মানিকবাবু প্রথমে একটা শ্যাওলাওয়ালা পাথরের ওপর পা দিলেন। পাথরটা স্থির ছিল। তিনি বললেন, ঠিক আছে, এটা আসল, এভাবে একটা একটা করে এগোতে হবে। আমরা ধীরে ধীরে পাথরের ওপর দিয়ে এগোতে লাগলাম। হঠাৎ আমার পা পিছলে গেল এবং আমি প্রায় পানিতে পড়ে যাচ্ছিলাম। কিন্তু মানিকবাবু দ্রুত আমার হাত ধরে টেনে তুললেন। তিনি বললেন, সাবধান, এই পানি বিষাক্ত, এখানে পড়লে বেঁচে ফেরা সম্ভব নয়। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি আরও সাবধানে এগোতে লাগলাম। প্রায় 15 মিনিট পর আমরা ওপারে পৌঁছালাম। মানিকবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, চলো, এবার শেষ পরীক্ষা। আমরা দরজা খুলে ভেতরে ঢুকলাম। সেখানে একটা বড় গর্ভগৃহ। গৃহের মাঝখানে একটা প্রাচীন মূর্তি। মূর্তিটা একজন দেবীর, 4টে হাত, প্রতিটা হাতে একটা করে অস্ত্র। দেবীর সামনে একটা পাথরের বেদি। মানিকবাবু বললেন, এই তো সেই দেবী, এই দেবীকে খুশি করতে পারলে অভিশাপ ভাঙবে। তিনি বেদির কাছে গেলেন এবং সেখানে লেখা পড়তে লাগলেন। তারপর তিনি আমার দিকে ঘুরলেন। তার মুখ গম্ভীর। তিনি বললেন, মিতালি, তৃতীয় পরীক্ষা হল ত্যাগের। এখানে লেখা আছে যে অভিশাপ ভাঙতে হলে একজনকে ত্যাগ স্বীকার করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের ত্যাগ? তিনি বললেন, যে এই অভিশাপ এনেছে তাকেই এখানে থেকে যেতে হবে চিরকালের জন্য। সে এই মন্দিরের রক্ষক হয়ে যাবে, আর যে ত্যাগ স্বীকার করবে তার পরিবার মুক্ত হবে। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, মানে আপনাকে এখানে থাকতে হবে? তিনি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, এটাই নিয়ম। আমি এই অভিশাপ এনেছিলাম, তাই আমাকেই মূল্য দিতে হবে। কিন্তু ভয় পেও না, আমি প্রস্তুত। আমি জানতাম এই দিন আসবে। আমি বললাম, না, এটা ঠিক নয়, অন্য কোনো উপায় আছে নিশ্চয়ই। তিনি আমার কাঁধে হাত রাখলেন, বললেন, কোনো উপায় নেই। তুমি বাড়ি ফিরে যাও, তোমার পরিবারের সাথে সুখে থাকো, আমার জন্য চিন্তা করো না। আমি অনেক বছর বেঁচেছিলাম অপরাধ বোধ নিয়ে, এখন অন্তত শান্তি পাব। তিনি তারপর আমাকে তার ব্যাগ থেকে একটা ছোট্ট ছুরি দিলেন, বললেন, তুমি তোমার হাত থেকে কয়েক ফোঁটা রক্ত এই বেদির ওপর ফেলো, তারপর দ্রুত এখান থেকে বেরিয়ে যাও। আমি জানি পথ, তুমি যেভাবে এসেছ সেভাবেই ফিরে যাবে। জিপের চাবি তোমাকে দিয়ে দিচ্ছি। আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু মানিকবাবু বললেন, কেঁদো না, এটা আমার পছন্দ। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এখন তুমি যা বলছি তাই করো। আমি কাপা হাতে ছুরিটা নিলাম এবং আমার হাতের তালুতে একটা ছোট্ট কাটা দিলাম। রক্ত বেরিয়ে এলো। আমি সেই রক্ত বেদির ওপর ফেললাম। সাথে সাথে পুরো গর্ভগৃহ কাঁপতে শুরু করল।
দেবীর মূর্তি থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো। মানিকবাবু চিৎকার করে বললেন, দৌড়াও, এখনই! আমি দৌড়াতে শুরু করলাম। পেছন ফিরে দেখলাম মানিকবাবু দেবীর সামনে হাঁটু গেড়ে বসে আছেন। তার চারপাশে একটা সোনালি বৃত্ত তৈরি হচ্ছে। আমি কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগলাম। গুহা, সিঁড়ি, হলঘর, করিডর সবকিছু দ্রুত পেরিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে আমি জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলাম। প্রায় 1 ঘন্টা দৌড়ানোর পর আমি জিপের কাছে পৌঁছালাম। আমি জিপে উঠে ইঞ্জিন স্টার্ট দিলাম এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। আমি ট্রেনে চড়ে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেবাশিস জিজ্ঞেস করল, কেমন ছিল সোমার অবস্থা? আমি বললাম, অনেক ভালো, সে এখন সুস্থ। পরের দিন হাসপাতাল থেকে খবর এলো আমার বোন রিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ডাক্তাররা অবাক হয়ে গেলেন, কারণ তার আঘাত এতটাই গুরুতর ছিল যে সে বেঁচে থাকবে বলে কেউ আশা করেনি, কিন্তু সে অলৌকিকভাবে সুস্থ হয়ে গেল। আমার মেয়ে পিয়াও সম্পূর্ণ ভালো। আমার পরিবারের সবাই সুস্থ এবং নিরাপদ। কিন্তু মানিকবাবু আর ফিরে এলেন না। আমরা তাকে খুঁজলাম, পুলিশে রিপোর্ট করলাম, কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না। সবাই ভাবল হয়তো তিনি কোথাও চলে গেছেন। শুধু আমি জানি সত্যিটা। আমি জানি তিনি এখন সেই প্রাচীন মন্দিরে আছেন, সেই দেবীর সেবক হিসাবে। তিনি তার পরিবারকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছেন। কিন্তু এই গল্পের সবচেয়ে অবাক করা মোড় এখনো বাকি, যেটা আমি এতক্ষণ বলিনি। মানিকবাবু আসলে আমার জৈবিক বাবা। আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন, তখন তিনি মানিকবাবুর সাথে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু পরিবারের চাপে তাকে অন্য কাউকে বিয়ে করতে হয়। মানিকবাবুও বিয়ে করেন, কিন্তু তিনি কখনো আমার মাকে ভুলতে পারেননি। যখন আমি বড় হলাম এবং দেবাশিসকে বিয়ে করলাম, তখন আমি জানতাম না যে দেবাশিস হচ্ছে মানিকবাবুরই ছেলে। মানে আমি আমার নিজের সৎ ভাইকে বিয়ে করেছি। মানিকবাবু এটা জানতেন। তিনি বুঝতে পেরেছিলেন যখন আমি তার বাড়িতে প্রথমবার এসেছিলাম। আমার মায়ের সাথে আমার মুখের মিল দেখে তিনি সব বুঝে গিয়েছিলেন। কিন্তু তখন বিয়ে হয়ে গিয়েছিল। তাই হাসপাতালে তিনি আমার কাছে সত্যিটা বলতে চেয়েছিলেন, কিন্তু আমার প্রতিক্রিয়া দেখার জন্য প্রথমে সেই নাটকীয় কথাগুলো বলেছিলেন। যখন আমি প্রত্যাখ্যান করলাম, তখন তিনি বুঝলেন আমি নৈতিকতায় বিশ্বাস করি। তখন তিনি আসল সত্যিটা বলার সিদ্ধান্ত নিলেন। মন্দিরে যাওয়ার আগে সেই বাংলোয় রাত কাটানোর সময় তিনি আমাকে সব বলেছিলেন। আমার মা এবং তার সম্পর্কের কথা, আমার আসল পরিচয়ের কথা। আমি শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে বলেছিলেন, এই সত্য কাউকে জানানো যাবে না, কারণ এতে আমার বিবাহিত জীবন নষ্ট হবে। তিনি বলেছিলেন, আমি তোমাকে বাঁচাতে চাই। শুধু তুমি আমার একমাত্র সন্তান যে জীবিত আছে। আমার বড় ছেলে যে হারিয়ে গিয়েছিল, সে আসলে আমার সৎ ভাই ছিল না। সে ছিল আমার প্রথম স্ত্রীর ছেলে। কিন্তু তুমি আমার রক্ত, আমার নিদের মেয়ে। তাই আমি যা কিছু করছি তা তোমার জন্য। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু সকালে উঠে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাকে সাহায্য করব, কারণ তিনি আমার বাবা, আমার আসল বাবা। এখন আমি বুঝতে পারি যে সেই গল্পের শুরুতে যখন তিনি বলেছিলেন, আজ রাতের পর তুমি আর আগের মতো থাকতে পারবে না, তখন তিনি আসলে বলতে চেয়েছিলেন যে আমার জীবন পুরো বদলে যাবে। আমি সত্য জানব, আমি জানব আমার আসল পরিচয়। এই গল্পের নৈতিক শিক্ষা হলো যে কখনো কখনো জীবনে এমন সত্য জানা যায় যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কিন্তু সেই সত্য নিয়ে কিভাবে চলব সেটা আমাদের নিজেদের সিদ্ধান্ত। আমি আমার স্বামী এবং বাচ্চাদের নিয়ে সুখে আছি, কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, যদি আমি সেদিন হাসপাতালে যেতাম না, যদি মানিকবাবু আমার কাছে সত্যি না বলতেন, তাহলে আমার জীবন কেমন হতো। হয়তো আমি কখনোই জানতে পারতাম না যে আমি কার মেয়ে। কিন্তু এখন আমি জানি, এবং এই জানাটাই আমার সবচেয়ে বড় ভার এবং সবচেয়ে বড় শক্তি। কারণ আমার বাবা তার জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছেন। তিনি একজন সত্যিকারের বীর। যারা এই গল্পটা শুনলেন তারা হয়তো ভাবছেন যে গল্পের শুরুতে যা ছিল তা আর শেষে নেই। হ্যাঁ, এটাই ছিল আমার উদ্দেশ্য। কারণ জীবন সবসময় আমরা যা ভাবি তা হয় না। কখনো কখনো যা মনে হয় ভয়ঙ্কর তা আসলে হয় ভালোবাসা, আর যা মনে হয় সাধারণ তা আসলে হয় অসাধারণ। আর হ্যাঁ, গল্পের শুরুতে যখন আমি বলেছিলাম পানি বেরিয়ে যাবে, তখন আমি বলতে চেয়েছিলাম চোখের পানি। কারণ এই গল্পে আছে আবেগ,
ত্যাগ এবং পারিবারিক ভালোবাসা, যা শুনলে যে কারোর চোখে পানি এসে যায়। তো এই ছিল আমার গল্প, একটা রহস্যময়, রোমাঞ্চকর এবং আবেগঘন যাত্রা, যেখানে আমি আমার আসল পরিচয় খুঁজে পেয়েছি এবং একজন বাবা তার মেয়ের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। আশা করি আপনারা গল্পটা উপভোগ করেছেন। আর যদি সত্যি আপনাদের চোখে পানি এসে থাকে, তাহলে একটা টিস্যু নিয়ে মুছে ফেলুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও গল্প শুনতে পারেন। ধন্যবাদ।